হিমালয় পর্বতমালার সিকিমের সালামো হ্রদ থেকে উৎপত্তি হয় একসময়কার ত্রিস্রোতা তিস্তা। পুনর্ভবা, আত্রাই এবং করতোয়া নদী হয়ে এই ত্রিস্রোতা তিস্তা মিশেছিল পদ্মায়। 1785 সালে একটি ভূমিকম্পের কারণে তিস্তা তার গতিপথ পরিবর্তন করে। সে সময় নীলফামারীর ডিমলার কালীগঞ্জের সাতনাই থেকে তিস্তা উৎপত্তি হয়ে নীলফামারীর জলঢাকা, লালমনিরহাটের পাটগ্রাম, হাতিবান্ধা, আদিতমারি, কালীগঞ্জ সদর, রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া পীরগাছা, কুড়িগ্রামের উলিপুর, রাজারহাট চিলমারি এবং গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুর হয়ে ব্রহ্মপুত্র নদে মিশে যায়। পুরো তিস্তার ভারত এবং বাংলাদেশ মিলে প্রায় 315 কিলোমিটার এর দৈর্ঘ্য, যার মধ্যে 121 কিলোমিটারই বাংলাদেশে, অর্থাৎ বাংলাদেশ অংশে 242 কিলোমিটার অববাহিকা রয়েছে। একসময় যখন উজান এবং ভাটিতে কোনো খাল বা কোনো ব্যারেজ বা অন্য কোনো কিছু না থাকার কারণে তিস্তার উজান এবং ভাটি ছিল সমান, অর্থাৎ সেই সময় বর্ষাকালে প্রায় 5 থেকে 6 লাখ কিউসেক পানি প্রবাহিত হতো এই তিস্তায়, এবং খরাকালে সেটি 70 থেকে 80 হাজার কিউসেক পানি আসতো প্রবাহিত হতো এই তিস্তায়। সময়ের ব্যবধানে ভারত উজানে ব্যারেজ নির্মাণ, সাথে খাল নির্মাণ, সাথে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সহ নানাভাবে এই পানি প্রত্যাহার করে নেওয়ার কারণে এখন বাংলাদেশ অংশের তিস্তা মরুভূমিতে পরিণত হয়েছে। 242 কিলোমিটার অববাহিকা জুড়ে এখন নদীর কোনো চিত্র নেই। কোথাও 700 মিটার, কোথাও 5.5 কিলোমিটার পর্যন্ত নদীর এই ব্যাপৃতি। তিস্তা যখন মরুভূমিতে পরিণত হয়ে যায়, তখন তিস্তাকে বাঁচাতে একটি উদ্যোগ নেয় ভারত এবং বাংলাদেশ সরকার। 2011 সালে অববাহিকা ভিত্তিক নদী ব্যবস্থাপনার জন্য একটি খসড়া চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তিতে বলা হয় যে তিস্তায় বাংলাদেশ অংশে 37.5 ভাগ এবং ভারত অংশ 42.5 ভাগ পানি পাবে, এবং আর বাকি যে পানিটুকু থাকবে সেটি তিস্তার জীবন রক্ষার জন্য সেই প্রবাহিত হবে। কিন্তু নানা কারণে, অর্থাৎ দীর্ঘ 1.5 যুগেও সেই তিস্তার খসড়া চুক্তি আর বাস্তবে রূপ দেয়নি, বরঞ্চ আবারও নতুন নতুন খাল খননের মাধ্যমে, নতুন নতুন প্রকল্প প্রণয়নের মাধ্যমে ভারত একতরফাভাবে টেনে নিচ্ছে এই তিস্তার পানি। সে কারণে আন্দোলনে নামে নদী পারের মানুষ। তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদ সহ বিভিন্ন সংগঠনের ব্যানারে একত্রিত হতে থাকেন ভূমিহারা, উদ্বাস্তু নদী তীরের মানুষ। এই 242 কিলোমিটার জুড়ে নজিরবিহীন সব আন্দোলন হয়েছে কনভেনশন, হয়েছে দুই পারে মানববন্ধন, হয়েছে সভা, সেমিনার, সিম্পোজিয়াম, হয়েছে মশাল মিছিল, আলোর মিছিল সহ নানাবিধ কর্মসূচি। তিস্তা পারের মানুষের অব্যাহত আন্দোলনের ভিত্তিতে 2016 সালের সেপ্টেম্বর মাসে একটি পরিকল্পনা গ্রহণ করে তৎকালীন সরকার। সেজন্য পানি উন্নয়ন বোর্ড এবং পাওয়ার চায়নার সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যার নাম দেয়া হয় তিস্তা পুনরুদ্ধার প্রকল্প, হালে যেটি পায় তিস্তা মহাপরিকল্পনা নামে, এবং সেটি এগুতে থাকে আস্তে আস্তে। আমাদের কাছে যে তথ্য আছে সেই তথ্য যদি আপনাদের সাথে শেয়ার করি, সেটি হচ্ছে যে পাওয়ার চায়না তাদের মহাপরিকল্পনা, অর্থাৎ তিস্তা যে পুনর্গঠন, যে পুনরুদ্ধার যে প্রকল্পটি আছে, অর্থাৎ টেকসই তিস্তাকে বাস্তবায়ন করবার যে প্রকল্পটি আছে, সেটি 2017 সালের নভেম্বর মাসে এই মহাপরিকল্পনার একটি তথ্য সরকারের কাছে উপস্থাপন করে, এবং 2019 সালের মে মাসে সম্ভাব্যতা সমীক্ষা প্রতিবেদনও অনুমোদন করা হয়। এরপর পাওয়ার চায়না কর্তৃক প্রতিপালন প্রতিবেদন সহ হালনাগাদ সম্ভাব্যতা সমীক্ষা প্রতিবেদনটি দাখিল করা হয় 2022 সালের আগস্ট মাসে। যে তথ্যটি আরো শেয়ার করতে চাই, সেটি 2022 সালের অক্টোবর মাসে চীনা রাষ্ট্রদূত এই তিস্তা অববাহিকা পরিদর্শন করেন। এরপর সেই সময়কার সরকার তাদের নির্বাচনী যে প্রতিশ্রুতিটিও রেখেছিল যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তৎকালীন প্রধানমন্ত্রী যখন রংপুর জেলা স্কুল মাঠে এসে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কথা বলেছিলেন, কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সেটি আর আলোর মুখ দেখছিল না। এরপর 2024 সালের 5 আগস্ট যখন জুলাই বিপ্লবের পর এই তিস্তা মহাপরিকল্পনাটি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার নড়ে চড়ে বসেন, এবং তারা এই তিস্তা মহাপরিকল্পনাকে গুরুত্ব দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করবার কথা বলেন। ঠিক তখনই এই তিস্তা অববাহিকায় তিস্তা নদী রক্ষা আন্দোলন নামে
নামের একটি সংগঠন আবারও নজিরবিহীন আন্দোলন শুরু করে। তারা 2 দিন ব্যাপী 48 ঘন্টার অবস্থান কর্মসূচি করে এই তিস্তা অববাহিকার অন্তত 11টি পয়েন্টে। সেখানে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়ে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবার জন্য দাবি জানায়, যেটি দেশীয় এবং বিদেশি গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়। এরপর অন্তর্বর্তীকালীন সরকার 2025 সালের 9 থেকে 13 মার্চ তিস্তা অববাহিকার 5টি জেলার স্থানীয় প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড এবং বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে তারা সরাসরি মতবিনিময় সভা করে এবং সেই মতবিনিময় সভার পর সেখান থেকে ফিরে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছিল যে 1 জানুয়ারি 2026 এই তিস্তা মহাপরিকল্পনার কাজ তারা শুরু করবেন। তখন আশায় বুক বেঁধেছিল এই অঞ্চলের এই অববাহিকার মানুষ এবং ইআরডি হয়ে তৎকালীন সরকার চীনার কাছে প্রায় 13,000 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পটির জন্য ঋণ প্রস্তাবনাও রাখে। পরবর্তীতে 31 ডিসেম্বর 2026 সালে পাওয়ার চায়না এবং পানি উন্নয়ন বোর্ড বাংলাদেশের টেকসই নদী ব্যবস্থাপনা প্রকল্প নন বাইন্ডিং MOU এর মেয়াদটি বৃদ্ধি করে। যখন এই যে 48 ঘন্টার যে অবস্থান কর্মসূচি হয়েছিল, সেই অবস্থান কর্মসূচিতে আজকের যিনি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি ভার্চুয়ালি যোগ হয়ে ঘোষণা করেছিলেন যে অগ্রাধিকার ভিত্তিতে তিনি যদি ক্ষমতায় আসতে পারেন, অর্থাৎ বিএনপি সরকার যদি ক্ষমতায় আসতে পারে, তাহলে অগ্রাধিকার ভিত্তিতে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এরপর নির্বাচনের 13শ জাতীয় সংসদ নির্বাচনের আগে রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠের বিশাল জনসভা থেকেও সেই সময়কার বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান তিনি ঘোষণা করেছিলেন যে ক্ষমতায় আসলে অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা তিনি বাস্তবায়ন করবেন। এরপর বিএনপি ক্ষমতায় আসার পর এই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আবারও নাড়াচাড়া শুরু হয়। সম্প্রতি চীন সফর করেছেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী এবং সেই সময় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবেন জনাব তারেক রহমান, এবং তিনি সম্প্রতি চীন থেকে ফিরে এসে জাতীয় সংসদে স্পষ্টভাবে বলেছেন যে যে কোনো মূল্যেই হোক তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা তিনি বাস্তবায়ন করবেন। এই কথার উপর ভরসা করে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ এরই মধ্যে কিন্তু আলোর মিছিল, অর্থাৎ ধোঁয়াশা কাটানোর একটা আলোর মিছিল করেছে তিস্তা অববাহিকার বিভিন্ন এলাকায়। আমরা একটুখানি দেখে নিতে চাই যে এই তিস্তা মহাপরিকল্পনায় কি কি আছে, তিস্তা মহাপরিকল্পনাটা আসলে কি এবং এখানে কি ধরনের বিষয়গুলো আছে আমরা একটুখানি আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটি হচ্ছে, আপনারা জানেন যে এই তিস্তা মহাপরিকল্পনা অর্থাৎ 2 কোটি মানুষের জীবন জীবিকার প্রশ্ন এবং এটার একটি বিজ্ঞানসম্মত শাসনের একটি পরিকল্পনার কথা এই তিস্তা মহাপরিকল্পনায় আছে। পানি উন্নয়ন বোর্ডের যে এবং পাওয়ার চায়নার সাথে যে চুক্তিটি হয়েছে, সেই চুক্তির নথিপত্র থেকে আমরা যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে এরকম যে নদীর এই তিস্তা নদীটাকে খনন করা হবে, 10 মিটার গভীর করে খনন করা হবে। এরপর 2 পাশে বাঁধ নির্মাণ করা হবে, সেটি বন্যা এবং ভাঙন রোধের জন্য। এবং এই ড্রেজিং এর মাধ্যমে যখন এটি করা হবে তখন প্রায় দুপারে 170 কিলোমিটারও বেশি জমি উদ্ধার হবে, যে জমির আনুমানিক মূল্য দাঁড়াবে 20,000 কোটি টাকার উপরে। এবং একই সাথে এই তিস্তায় আশেপাশে যে 25টি শাখা, উপশাখা এবং প্রশাখা উপনদী আছে, সেই প্রশাখা নদীগুলোকেও তিস্তার সাথে সংযুক্ত করা হবে এবং সেগুলিও খননের মাধ্যমে সেগুলো রিজার্ভার তৈরি করা হবে, যাতে যে পানিটা বর্ষার সময় উদ্বৃত্ত থাকবে সেটি রিজার্ভ করে সেগুলো পরবর্তীতে খরার সময় কাজে লাগানো যায়। এর মাধ্যমে জীববৈচিত্র্য রক্ষা এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করার একটি কথা বলা হয়েছে সেইখানে। এবং এই যে প্রকল্পটি আছে, এই প্রকল্পটিতে একটা নৌ চলাচলের একটি বন্দোবস্ত করার কথা বলা হয়েছে। আপনারা জানেন যে এই তিস্তাকে ঘিরে একসময় নৌ চলাচলের মাধ্যমে বড় বন্দর তৈরি হয়েছিল এবং বিশাল অঙ্কের আর্থিক লেনদেন হতো এই অঞ্চলে। আবারও এই তিস্তার এই মহাপরিকল্পনার মধ্যে যেটি আছে যে 3টি নৌ টার্মিনাল হবে এবং সেই নৌ টার্মিনালের মাধ্যমে এখানে নদী ভিত্তিক যে ব্যবসায়িক চিন্তা ভাবনা, অর্থাৎ নদী কেন্দ্রিক স্বল্প খরচে যে ব্যবসায়িক যে ধারা অব্যাহত রাখা যায়, আর্থসামাজিক উন্নয়ন করা যায়, সেটি করবার কথাও রয়েছে এই মহাপরিকল্পনা। এবং এখানে এই মহাপরিকল্পনাতে বলা আছে সৌর বিদ্যুতের একটি প্রকল্পের কথা বলা আছে শিল্পায়নের কথা, আছে কৃষিভিত্তিক শিল্প কলকারখানা তৈরি করবার কথা, এবং আছে নগরায়নের কথা, এবং নগরায়নের পাশাপাশি আছে বনায়ন এবং সবুজায়নের কথা।
এবং এই তিস্তা মহাপরিকল্পনায় আরো একটি কথা বলা আছে যে এখানে দুই পাশে রাস্তা বিনির্মাণ হবে এবং দুই পাশে কানেক্টেড যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো যখন বিনির্মাণ করা হবে তখন রাজধানী এবং দক্ষিণাঞ্চলের সাথে অনেক জায়গার দূরত্ব কমে যাবে এবং অবকাঠামোগত অর্থাৎ রাস্তাঘাটের যে অর্থাৎ চলাচলের যে যোগাযোগের ক্ষেত্রে একটা অভূতপূর্ব একটা উন্নতি সাধিত হবে একথা বলা আছে তিস্তা মহাপরিকল্পনায়। এবং এখানে কম বেশি 10 লাখ মানুষের কর্মসংস্থানের কথাও এই বলা আছে তিস্তা মহাপরিকল্পনায়। এবং এখানে আরেকটি প্রকল্প আছে পুনর্বাসন প্রকল্প, অর্থাৎ তিস্তা অববাহিকায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য একটি পুনর্বাসন করবারও কথা এখানে বলা হয়েছে। এই যে কথাগুলো যখন তিস্তা অববাহিকার মানুষ জেনেছেন তারা চাইছেন যে অবিলম্বে এই তিস্তা মহাপরিকল্পনার কাজটি শুরু করা হোক। তারা এখানে অন্য কোনো আর কিছু দেখতে চান না, তারা চান যে এই তিস্তা অববাহিকার 2 কোটি মানুষের জীবন জীবিকা বাঁচাতে, উদ্বাস্তু জীবন থেকে রক্ষা করতে, ভিটে মাটি জমি জিরেত রক্ষায় অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনার যে প্রকল্পটি আছে সেটি এই এবারের যে বাজেট অধিবেশন চলছে সেখানে সংশোধিত বাজেটের মাধ্যমে বরাদ্দ প্রদান করে এবং প্রকল্প হিসেবে 1 লেখে পাশ করার মাধ্যমে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চান তারা।